হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আমি পাবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছে তারা অতি অবশ্যই লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও, এবং সাথে জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। তো চলো শুরু করা যাক আজকের রিজনিং ক্লাস, যেখানে আমরা কিন্তু রিজনিং এর প্র্যাকটিস সেট নাম্বার 50 বা 50তম প্র্যাকটিস সেট আজকে আমরা করব, যেগুলো আগামী দিনের বিভিন্ন রকমের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের পেইড ব্যাচ কোর্সে কিন্তু দুইখানা ব্যাচ ওপেন রয়েছে। একটি হচ্ছে আমাদের পুলিশের তীরন্দাজ ব্যাচ, যেটা আমাদের 3 নম্বর ব্যাচ। অ্যাকচুয়ালি আমাদের কনস্টেবল পরীক্ষাকে কেন্দ্র করে এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে। তো তোমরা যদি যারা যারা বেসিক্যালি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এখানে জয়েন করতে পারো। আর আমাদের আরেকটি ব্যাচ রয়েছে ডবল স্যার বাহুবলী ব্যাচ, যে বেসিক্যালি 2 নম্বর ব্যাচ রয়েছে। এটা আমাদের পুলিশের এসআই পরীক্ষাকে কেন্দ্র করে এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে বা টার্গেট করে এগোচ্ছে। তোমরা এখানেও জয়েন করতে পারো যদি তোমাদের প্রয়োজন পড়ে। তো তো জয়েন করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9647553612 এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলেই তোমরা আমাদের এই ব্যাচ কোর্সগুলোর ব্যাপারে ডিটেলসে জানতে পেরে যাবে। ওকে, আর তোমাদের আরো একটা কথা বলে রাখি, যে তোমরা যারা যারা রিসেন্ট টাইমে বা এই যে ধরো গতকালকেই যে রাত্রেবেলায় সম্ভবত আমাদের যে গেজেট, অফিসিয়াল গেজেট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে, গভর্নমেন্ট থেকে, যে আমাদের এসএলএসটি বা ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য, যেখানে আমরা টিচার রিক্রুটমেন্ট, যেটা 2016 সালের একটা মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের যে বিচারাধীন যেটা ছিল, সেটা আলটিমেটলি বলা হয়েছে যে এটা নতুন রিক্রুটমেন্ট হবে। তো তোমাদের জন্য যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা বলা যেতে পারে এটা সুযোগ রয়েছে। কেন, যারা পুরাতন ছিল তারা তো দেবেই, আর সাথে যারা নতুন তারাও দিতে পারবে। এটা একটা ভালো, একদিক দিয়ে ভালো, অবশ্যই একদিক দিয়ে খারাপ। তো এটা বিচার, মানে বিচার সাপেক্ষ বা বিবেচনা সাপেক্ষ। বাট যখন তোমরা সুযোগ পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগানোর অন্ততপক্ষে একটা চেষ্টাটুকু করো। সিলেকশন হবে কি হবে না, বা হলেও সেটা কতদূর মানে কি বলবো আর কনফার্ম ব্যাপারটা থাকবে, সেটা আমি আর এখানে কি বলবো, তোমরাও সবকিছু বোঝো। কিন্তু তবুও আমি বলবো যে অন্তত পক্ষে ট্রাইটুকু করো, যে একটা চান্স নিয়ে দেখা যেতেই পারে। ঠিক আছে, অনেকটা হয় না চান্স পেয়ে ডান্স মারো, অনেকটা এরকম ব্যাপারটা। ঠিক আছে, তোমরা যারা নতুন, যাদের কোনো সুযোগই ছিল না, সেখানে কিন্তু তোমাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে। আর যারা পুরাতন কোনো কারণে যদি 2016 সালেও দিয়ে থাকো, তাদের জন্য তো একটা আছেই। তো তোমরা কিন্তু সবকিছুই এসএলএসটি তোমরা টিচার রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, যাদের যাদের বিএড রয়েছে নির্দিষ্ট সাবজেক্টে তারা অ্যাপ্লাই করতে পারে। আর যাদের নিতান্তই কোনো বিএড বা অন্য কিছু নেই, তাহলে কিন্তু তোমরা কিন্তু কি করতে পারো, নন টিচিং স্টাফ বা গ্রুপ সি, নন টিচিং স্টাফ বা গ্রুপ সি বা গ্রুপ ডি, এই দুটোর মধ্যে যে কোনো একটি বা দুটোতেই তোমরা অ্যাপ্লাই করলেও করতে পারো। এবং আমি মনে করি অবশ্যই করা দরকার। কেন করতে পারো, অবশ্যই করতে হবে বা করা দরকার। কেন, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই স্টেট গভর্নমেন্টের বাকি এক্সাম গুলো কখন হবে, বাট এটা অন্তত তোমাকে বলেছে যে নভেম্বরের 15 তারিখের মধ্যে নাকি রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবে। যদি বলে থাকে, যদি কতটা করবে কতটা করবে না, সেটা বিচার, আবার বলছি বিচার সাপেক্ষ বা বিবেচনা সাপেক্ষ। বাট যেটুকু আমাদের সামনে রয়েছে সেটুকুতেই আমাদেরকে ফোকাস করতে হবে, এইটুকুই বলেই আমি আজকের ক্লাসটা শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। আমরাও কিন্তু আমাদের সিআরপি একাডেমির তরফ থেকে খুব সুন্দরভাবে একটা ব্যাচ লঞ্চ করছি। আমি একটা কাজ করব, আজ রাতে আমরা আজকে কত তারিখ, আজকে হচ্ছে আমাদের 30 তারিখ, 30 মে। আজকে রাতে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ম্যাথসের কোয়েশ্চেন গুলো আছে, সেই ম্যাথসের কোয়েশ্চেন গুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই সকলে মিলে ওই ক্লাসটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো। রাত 8টার সময় আমরা আজকে ওই ক্লাসটা করবো, কেমন? ঠিক আছে, ওকে, চলো আমরা স্টার্ট করি আজকের এই ক্লাসটা। দেখো, ফার্স্ট কোশ্চেনটা একটা খুব সহজ কোশ্চেনই বলেছে, এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি প্লাস মানে কি আছে, গুণ। আমরা দেখতে পাচ্ছি মাইনাস মানে কি আছে, ভাগ। আমরা দেখতে পাচ্ছি গুণ মানে কি আছে, মাইনাস। আরেকটা কি দেখতে পাচ্ছি, ভাগ মানে কি আছে, প্লাস। তাহলে এখানে দেখো 9 + 8, 9 + 8 মানে কি গুণ 8, ভাগ মানে রয়েছে +8, মাইনাস মানে কি রয়েছে ভাগ 4, আর গুণ মানে রয়েছে -9। অবশ্যই এখানে আমরা বদমাস রুল অ্যাপ্লাই করব। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি 8/4 কত হবে, 2। আর এখানে 9 × 8 কত হবে, 72। তাহলে 72 + 2 - 9 কত হবে, 74 থেকে 9 বাদ দাও, কত আসে, 65। সুন্দর করে আমরা অ্যান্সারটা করে দেবো অপশন ডি। একদম ঝড়ের গতিবেগে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করব। আমরা ঝড়ের গতিবেগে কোশ্চেনগুলো অ্যান্সার করব, কারো কোনো কনফিউশন থাকার দরকার নেই কিন্তু।
এখানে আরেকটা জিনিস মনে রাখবে বা খেয়াল রাখবে, সেটা হচ্ছে বদমাস রুল অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? বদমাস রুল। বদমাস রুলের কনসেপ্টটা কি ছিল আশা করি সকলেই জানো। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তাহলে এই যে অর্ডারে, এই অর্ডারে কিন্তু তোমাদের বিভিন্ন ক্যালকুলেশন গুলো করতে হবে। এনিওয়েজ নেক্সট কোশ্চেন মুভ করি। আরো একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে, চটপট করে অ্যান্সার করব। বলছে যে যদি গুণ বলতে প্লাস বোঝায়, ভাগ বলতে মাইনাস বোঝায়, প্লাস বলতে ভাগ বোঝায় এবং মাইনাস বলতে গুণ বোঝায়, তাহলে 8 গুণিত 7, গুণ মানে কি রয়েছে প্লাস 7, মাইনাস রয়েছে মানে কি গুণ 8, প্লাস মানে কি রয়েছে ভাগ 40, আর ওইদিকে রয়েছে ভাগ মানে কি আছে মাইনাস 2। অবশ্যই এখানেও কিন্তু আমরা বদমাস রুল অ্যাপ্লাই করব এবং এখানে দেখতে পাচ্ছি যে 8 ভাগ 40 কত হয় 1/5, 8 ভাগ 40 কত হয় 1/5, তাহলে 8 প্লাস 7 ইন্টু 1/5, তো 7/5 করতেই পারি -2। 8 -2 করলে কত হবে 6, তাহলে এখানে 6 আর এখানে 7/5। আচ্ছা 7/5টাকে আমরা একটু বুদ্ধি করে লিখতে পারি 1/2 সরি 1/2 1/2 তাহলে এখানে এটা যদি 1/2 হয় আর যদি 8 - 2 যদি 6 হয়, 6 প্লাস 1/2, তাহলে 6 প্লাস 1 কত হবে 7, তাহলে 7/2 হয়ে গেল। বা নর্মাল ক্যালকুলেশন করলেও করতে পারো। অ্যান্সার কি হলো অপশন এ। অ্যান্সার কি হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানেও কিন্তু আমরা বদমাস রুল অ্যাপ্লাই করলাম, চলে আসি নেক্সট কোশ্চেনে। Which one is like a car, aeroplane and truck? বলছে কার, এরোপ্লেন এবং ট্রাকের মতন কোন অপশনটি হতে পারে? কার, এরোপ্লেন এবং ট্রাক। আশা করি বাংলাগুলো জানো। কার মানে গাড়ি, এরোপ্লেন মানে উড়োজাহাজ এবং আমাদের ট্রাক মানে ট্রাক। তো এখানে একমাত্র অপশন বাসটাকে আমরা নিতে পারি। একমাত্র অপশন বাসটাকে নিতে পারি। কেন অক্সকার্ট হবে না? কেন হবে না? কারণ অক্সকার্ট মানে হচ্ছে ধরো যেটা মানে একটা ষাঁড় রয়েছে এবং ষাঁড়ের সাথে একটা কার্ট হিসেবে থাকে যেটা, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা কার, এরোপ্লেন এবং ট্রাকের ক্ষেত্রে নেই। ওটা কিন্তু কোনো জড়বস্তুকে টেনে নিয়ে যায় না, ঠিক আছে না? তো এটা কিন্তু কোনোভাবে নেওয়া যাবে না, অক্সকার্টটা নেওয়া যাবে না। রোডওয়েজ মানে কি? রোডওয়েজ মানে যেটা বেসিক্যালি রোড, আমাদের নর্মাল রোড, ঠিক আছে, রাস্তা। তো সেটাও তো এখানে কোনোভাবে লাইক হচ্ছে না। অল অফ দ্য অ্যাবাভ যদি আমার এই অপশন বিসি না হয়, তাহলে অল অফ দ্য অ্যাবাভ কেমন করে হয়? তাহলে একমাত্র অপশন যেটা বেস্ট অপশন বলা যেতে পারে সেটা হচ্ছে বাসটা আমাদের কার, এরোপ্লেন এবং ট্রাকের মতন হতে পারে, বিভিন্ন যানবাহনের মতন। আরেকটা যানবাহন হচ্ছে বাস। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। টু হুইচ ডু মার্কারি, ভেনাস এন্ড স্যাটার্ন বিলং? মানে কি বলছে যে এই যে নিচে 4টে অপশন দেওয়া রয়েছে, এই 4টে অপশনের মধ্যে মার্কারি, ভেনাস এবং স্যাটার্ন, বুধ, শুক্র এবং শনি, এই যে গ্রহগুলো রয়েছে এগুলো কিসে মানে কি? মার্কারি, ভেনাস, স্যাটার্ন এগুলো কি? এগুলো অবশ্যই প্ল্যানেট, এগুলো অবশ্যই প্ল্যানেট। অ্যান্সার করে দেবো অপশন এ। কেউ আবার দয়া করে জুপিটার, আর্থ, মার্স বলো না, কারণ এগুলো তো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কিছু গ্রহের নাম, তাই নয় কি? তাহলে মার্কারি, ভেনাস, স্যাটার্ন এগুলো কি প্ল্যানেট। নেক্সট, আজ বুধবার, তাহলে 84 দিন পর কোন দিন আসবে? আজকে যদি বুধবার হয়, ভালো করে বোঝার চেষ্টা করো যে 7 দিন পর পর কি হচ্ছে রিপিট করে, 7 দিন পর পর কি হচ্ছে রিপিট করে, কি রিপিট করে? ডেটা রিপিট করে, ঠিক? তাই যদি হয় তাহলে 84 দিনকে 7 দিয়ে ভাগ করে দাও, রিমাইন্ডার কত 0। তাহলে আজকে যদি বুধবার হয় তাহলে 84 দিন পরেও কিন্তু সেম ডে হবে, তাহলে সেম ডে হবে। অ্যান্সারও করে দেবে অপশন সি বুধবার, অপশন সি বুধবার। আশা রাখবো এই কোশ্চেন গুলো কোনোভাবেই সমস্যা করবে না, জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে বেরিয়ে যাব। অড খুঁজে বার করো, অড খুঁজে বার করো মানে কি আছে? 34 76, 23 64, 38 76 এবং 28 84। এই টাইপের কোশ্চেনে প্রথমে একটা জিনিস দেখে নিও, সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা দেখো, এখানে 34 76, 34 দুগুণে 68 হয়, আর 8 যোগ করলে মানে 8 4 12, 42 হচ্ছে ডিফারেন্স। এখানে দেখো 23 23 আর এখানে 23 3 69 হয়, তাহলে 46 থেকে তোমার ওদিকে 5 কমে যাবে মানে 41 ডিফারেন্স আসবে। এখানে দেখো 38 আর 76, 38 আর 76 মানে এখানে বেসিক্যালি তোমার ওই 38 ডিফারেন্স আসবে, 38 দুগুণে ডবল। আর এখানে দেখো 28 আর 84, এখানে দেখো 28 3 84 হয়, মানে 28 দুগুণে 56 হয়। এবার এই যে অড খুঁজে বার করা,
বারবার তোমাদের একটা কথা বলে দিয়েছি, ক্লাসিফিকেশনে কোশ্চেন বা যেখানে আমাদের অড ওয়ান আউট করতে হয় বা অড খুঁজে বার করতে হয়, আলাদা বের করতে হয়, সেটার লজিক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হলেও হতে পারে। সেটার লজিক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হলেও হতে পারে। তুমি একভাবে ভাববে, আমি একভাবে ভাববো, আর এক্সামিনার যিনি কোয়েশ্চেন সেট করবেন বা অ্যান্সার কি দেবেন তিনি আরেকভাবে ভাবতে পারেন। এখানে প্রথম কথাই হচ্ছে যে তোমার মনে হতেই পারে যে স্যার এটা তো 38 দুগুণে 76 হয়ে গেল, করা যেতে পারে। বা আবার অনেকেই বলতে পারে স্যার এটা তো 3 গুণও হচ্ছে, এটাও তো ভাবা যেতে পারে। বা ইভেন আরেকটা বলা যেতে পারে 28 আর 84, 28 আর 84, যে 28-এর সঙ্গে যে 84-র যে ডিফারেন্সটা সেটা কি হচ্ছে 28-এর ডবল হয়ে যাচ্ছে। অনেক কিছু ভাবলেও ভাবা যেতে পারে, বাট আমরা অত কিছু ভাববো না। বাট আমরা অত কিছু ভাববো না, যেটা করব সেটা একটাই করব। যেমন ধরো সচরাচর আমরা যেটা করে থাকি, সচরাচর আমরা যেটা করে থাকি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 38-এর ডবল রয়েছে 76, ডবলটাই দেখবো, 3 গুণটা দেখবো না। কারণ ডবলটাকে আমরা যে মানে আমি আবারও বলছি যে তুমি 3 গুণ দেখলেও দেখতে পারো, তুমি 3 গুণ দেখলেও দেখতে পারো, বাট বাকিগুলোই বা কি দোষ করলো, বাকিগুলোই বা কি দোষ করলো, তাই না? 34 76 যেটা রয়েছে সেটাই বা কি দোষ করছে। 23 64-টিকে নয় পুরোপুরি আলাদা করা যেতেই পারে, বা আরো একটা করা যেতে পারে। আমি বলে দিচ্ছি, দেখো ডিফারেন্স গুলো দেখো সবই আমার জোড় সংখ্যা, বাট এটাও আমার কি একটা বিজোড় সংখ্যা হচ্ছে, এটাও তো একটা লজিক আসতে পারে, তাই নয় কি? তো তুমি যে কোনো একটা অপশন করে অ্যান্সারে দাগ দিয়ে বা বেসিক্যালি মার্কিং করে তুমি নেক্সট কোশ্চেনে মুভ করে যেও। এটাকে অন্ততপক্ষে পরীক্ষা হলের মধ্যে তুমি বিশাল কিছু অ্যানালিসিসে বসে যেও না যে কোনটা অ্যান্সার হতে পারে। তোমার যেটা পার্টিকুলার মনে হবে সেটাকে অ্যান্সার করে বেরিয়ে যাও। আমি পার্টিকুলারলি যেমন এখানে বলবো ডবল করেও করতে পারি, তোমরা বলতেই পারো স্যার এখানে ডিফারেন্সটা আমার একটা প্রাইম নাম্বার বা একটা বিজোড় সংখ্যা আসছে, বাকিগুলো দেখুন জোড় সংখ্যা আছে, সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো অনেক কিছু অ্যান্সার নেওয়া যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন শব্দটি অপশন দেওয়া অক্ষর গুলি দ্বারা গঠিত নয় বলেছে, গঠিত নয় বলেছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব যে প্রেইজ, PRAISE, এই যে এসটা যে রয়েছে, এসটা দেখো তোমার এখানে প্যারা কি আছে, এটা প্যারাফার্নালিয়া, বাপরে প্যারাফার্নালিয়া, এই যে শব্দটি সেখানে দেখো এস লেটারটি কিন্তু নেই, তাহলে অ্যান্সার কি করতে পারি? অপশন বি। বাকিগুলো দেখো কোনো না কোনো ভাবে হয়েই যাবে। পেনাল, PENAL, পেনাল হয়ে গেল। PEAR, PEAR, এবং রেনাল যেটা রয়েছে দেখো RENAL, সবই হয়ে যাচ্ছে, বাট প্রেজের এসটা যেহেতু নেই তাহলে প্রেজ শব্দটি তৈরি করা যাবে না। অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নিচের কোন শব্দটি অপশন দেওয়া অক্ষরগুলি দ্বারা গঠিত নয়? সেই আগে কোয়েশ্চেনটার মতনই, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে লেটস সে দেখো ইলোপ তো হচ্ছে, ELOPE, ইলোপ হয়ে যাচ্ছে। ভল্ট বা ভোল্টি, VOLTE, VOLTE, সবই হয়ে যাচ্ছে। এনভেলপ, এনভেলপ দেখো ENVE, LOP তো আগেই দেখেছিলাম, LOP, আর একটা হবে না বোধহয়, হবে না, না হয়ে গেছে। 3টে ই আছে, আমি ভাবছিলাম যে 3টে ই হয়তো নেই, বাট এখানে দেখো 3টে ই পাওয়া গেছে, 3টে ই পাওয়া গেছে, তাহলে এনভেলপ হয়ে গেল। তাহলে পেডান্টটাই হবে আমাদের অ্যান্সার, পেডান্ট, পেডান্ট PEDANT। আমরা এখানে কোন লেটারটা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি না এ, আমরা দেখতে পাচ্ছি না এ। পেডান্টে যে এ লেটারটি রয়েছে সেটা দেখো ডেভেলপমেন্টে কোনোভাবেই নেই, তাহলে আমরা অ্যান্সার করে দেবো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, SKARTINS শব্দটিকে রিঅ্যারেঞ্জ করে লিখলে একটি শব্দ পাওয়া যায় যা একটি ভাষাকে প্রকাশ করে। এখন ওই শব্দটির ডান দিক থেকে পঞ্চম অক্ষর কোনটি হবে? তো দেখা যাক, এই যে শব্দটি রয়েছে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে প্রথম কথা। এবার বলেই দিচ্ছে যে এটি একটি ভাষাকে প্রকাশ করে, বলেই দিল, তাহলে সুবিধা হয়ে গেল আমাদের। তো এখানে আমরা দেখো এই যে লেটারটি বা বিভিন্ন যে লেটার্স গুলো রয়েছে সেগুলোকে সাজালে কি হচ্ছে, সেগুলো সাজালে তোমার কাইন্ড অফ এরকম দেখতে লাগবে। সেটা হচ্ছে সংস্কৃত, SANS,
কে আর আই টি, দেখো তো মিলছে কিনা। এস এ এন এস কে আর আই টি, দেখো মিলে গেছে। সংস্কৃত হচ্ছে আমাদের একটি ভাষা, যেটাকে না সাজিয়ে গুছিয়ে লিখলাম। এবার বলছে ওই শব্দটি ডান দিক থেকে পঞ্চম অক্ষর কি হবে। পঞ্চম অক্ষর থেকে অনেকে অ্যান্সারটা করে দেয়, আলটিমেটলি ভুলটা করে। এখানে একটা জিনিস দেখতে হবে, ডান দিক থেকে, তাহলে 1 2 3 4 5, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাব। বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন টাইপের হতে পারে, একটু খালি অবজার্ভ করতে হবে যে কোন কোয়েশ্চেনে কিরকম কি কোয়েশ্চেন চেয়েছে। প্রদত্ত শ্রেণীতে কোন বর্ণ জোড়াটি শেষে বসবে। প্রদত্ত শ্রেণীতে কোন বর্ণ জোড়াটি বা কোন লেটার্স গুলো শেষে বসবে। এই যে টাইপের কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, এ বি ডি ই জি এইচ জে কে, তারপরে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এগুলো আমরা অবশ্যই টার্গেট করো ফার্স্টের লেটার গুলোকে। ফার্স্টের লেটার গুলো দেখো কি আছে, এ ডি জি জে। এ মানে কত 1, ডি মানে কত 4, জি মানে কত 7, জে মানে কত 10। তাহলে দেখো এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে গ্যাপ 3, তাই তো। তাহলে এখানে অবশ্যই 3 গ্যাপ পড়তেই পারো, তাহলে এখানে কত হবে 13। 13 মানে কি আসবে এম, তাহলে এম দিয়ে আমার শুরু হবে। এম দিয়ে দেখো শুরু একটাই রয়েছে, অপশন ডি করে বেরিয়ে যেতেই পারো। আমি অবশ্যই পরেরটা চেক করে দিচ্ছি। পরেরটা কি রয়েছে, বি ই এইচ কে। তাহলে দেখো বি মানে 2, ই মানে 5, এইচ মানে 8 এবং কে মানে 11। এখানেও দেখো 3 3 করে গ্যাপ আসছে, তাই না। তাহলে 11 দিনে কত হবে 14। 14 মানে কি এন, তাহলে আমাদের অ্যান্সারও কি হলো এম এন। এম এন ইজ দা রাইট আনসার। এম এন ইজ দা রাইট আনসার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো ঘড়ির 1 থেকে 12 পর্যন্ত নম্বরগুলিকে এফ থেকে শুরু করে ইংরেজি অক্ষরগুলি দিয়ে রিপ্লেস করা হয়, তখন তাহলে যখন ঘড়িতে 9টা বাজবে তখন নিচের কোন অপশনটি প্রকাশ করবে। তখন নিচের কোন অপশনটি প্রকাশ করবে, কিভাবে করবে। দেখো এখানে আমরা যদি নর্মাল ওয়েতে ঘড়িটাকে একটা আঁকার চেষ্টা করি, ঠিক। এবার এখানে বলে দিল যে যখন ঘড়িতে 9টা বাজবে, তাহলে 9টা যদি আমরা করি এরকম কাইন্ড অফ দেখতে লাগবে, ঠিক। এইবার এখানে বলে দিয়েছে যে 1 থেকে 12 পর্যন্ত নম্বরগুলিকে এফ থেকে শুরু করে ইংরেজি অক্ষরগুলি দিয়ে রিপ্লেস করা হয়। 1 থেকে 12 মানে কিরকম ব্যাপারটা হবে, 12 এখানে থাকবে, এখানে 3 থাকবে, এখানে 6 থাকবে, এখানে 9 থাকবে, ঘড়িতে যেটা হয় আর কি। তাহলে এখানে 1 2 মাঝখানে আসবে, এখানে 4 5 আসবে মাঝখানে, এখানে 7 8 মাঝখানে আসবে, এখানে 10 11 মাঝখানে আসবে। এই তো হচ্ছে আমাদের ঘড়ি। এইবার বলেছে যে 1 থেকে 12 পর্যন্ত নম্বরগুলিকে এফ থেকে শুরু করে, তাহলে 1 থেকে মানে 1 হচ্ছে এফ, তাহলে তারপরটা হবে কি জি, তারপরেরটা এইচ, তারপরেরটা আই, তারপরেরটা জে, তারপরেরটা কে, তারপরেরটা এল, তারপরেরটা এন, তারপরেরটা ও, তারপরেরটা পি, তারপরেরটা কিউ, তারপরেরটা আর। এইভাবে জিনিসটা কন্টিনিউ করবে। এইবার বলেছে এইবার বলেছে যে যখন ঘড়িতে 9টা বাজবে তখন নিচের কোন অপশনটি প্রকাশ করবে। 9টা বাজার মানেটা কি হলো, 0900 আওয়ার্স, তাই না, 0900 আওয়ার্স। তাই যদি হয় তাহলে 9টাকে কি ডিনোট করছে, 9টাকে ডিনোট করছে ও, 9টাকে ডিনোট করছে ও। আচ্ছা, এফ থেকে শুরু করে ইংরেজি অক্ষরগুলি দিয়ে রিপ্লেস করা হয় 1 থেকে 12 পর্যন্ত, এফ জি এইচ আই জে কে এল এম। ওহো, ছি ছি ছি, কি বাজে ভুল করেছি। দেখো এল এর পরে এন করে বসে আছি, এল এর পরে এম করে বসে আছি, তাহলে এখানে কি হবে, এল এর পরে এম, তারপরে এন, তারপরে ও, তারপরে পি, তারপরে কিউ আসবে। তাহলে 9টা প্রথমে, নয় নয় কি আছে এন আছে না, তারপরে 00 মানে কি বেসিক্যালি 12 ঘরের দাগ দিতে বলছে, সেটা কত আছে কিউ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা হবে এন কিউ। কত হবে এন কিউ, দয়া করে কিউ এনটা করো না আবার, এন কিউ হবে অ্যান্সার। কেন, কারণ আমরা যখন 9টা লিখবো ঘড়িতে বা 0900 আওয়ার্স লিখবো, তখন অ্যাকচুয়ালি 9টাকে আগে লিখি, তাই নয় কি। তাহলে 9টাকে আগে লিখলে কি আসবে, প্রথমে এন তারপরে কিন্তু কিউ আসবে। এটা একটু ভালো করে অবজার্ভ করে নিও, ঠিক আছে। চলো নেক্সট।
একটি ঘড়িতে যখন দুপুর 12টা বাজে তখন ইহার মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব দিক বরাবর থাকে। যখন ঘড়িতে 1:30 বাজবে বা 1:30 বাজবে তখন ঘন্টার কাঁটা কোন দিক বরাবর থাকবে? তখন ঘন্টার কাঁটা কোন দিক বরাবর থাকবে? কিভাবে করবে? একটি ঘড়িতে যখন 12টা বাজে তখন ইহার মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব দিক বরাবর থাকে। যখন ঘড়িতে 1:30 বাজবে তখন ঘন্টার কাঁটা কোন দিক বরাবর থাকবে? বেশ, তাহলে দেখো, যখন দুপুর 12টা বাজে তখন আমাদের ঘড়ির কাঁটা অবশ্যই 12টার দিকে তাকিয়ে থাকছে। ঠিক, বলছে মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব, তখন এইটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার উত্তর পূর্ব, দ্যাট ইজ নর্থ ইস্ট। যখন ঘড়িতে 1:30 বাজবে, যখন ঘড়িতে 1:30 বাজবে তাহলে আমাদের ঘড়িটা দেখতে অনেকটা এরকম লাগবে। ঠিক, তখন ঘন্টার কাঁটা কোন দিকে হবে? তখন ঘন্টা কাঁটা কোন দিকে হবে? বেশ, তাহলে এটা তো বলে দিয়েছিল নর্থ ইস্ট, এই যে এই ডিরেকশনটা, আর এই ডিরেকশনটা তাহলে কোনটা হবে সেটা দেখতে হবে, তাই তো? আমরা যদি মানে আমাদের যে অরিজিনাল যে ডিরেকশনটা আছে সেটাকে যদি একটু অবজার্ভ করি, ভালো করে দেখো, এটা কি হচ্ছে? নর্থ ইস্ট হচ্ছে। কেন? কারণ এটা ছিল নর্থ, এটা ছিল ইস্ট। ঠিক ঠিক। আচ্ছা, এবং এটা কি হচ্ছিল? ওয়েস্ট, এটা কি হচ্ছিল? সাউথ। তাহলে এটা কি হচ্ছিল? নর্থ ওয়েস্ট, এটা কি হবে? সাউথ ওয়েস্ট, এটা কি হবে? সাউথ ইস্ট। এটা একদম পুরোপুরি 8টা যে ডিরেকশন আছে সেটাকে আমরা ড্র করে নিলাম। এইবার ভালো করে একটু অবজার্ভ করো বা একটু কল্পনা করো যে যেটা নর্থ ছিল সেটাকে কি করেছে? নর্থ ইস্ট করেছে, মানে কি তোমার 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছে। কি করেছে? 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছে। ঠিক ঠিক। তাহলে এখন আমার টার্গেট কি? এই যে নিচে যে সাউথ যেটা আছে সেটাকে আমাকে বের করতে হবে, তাই তো? নিচে যেটা সাউথ আছে সেটাকে আমাকে বের করতে হবে, কারণ যখন ঘড়িতে 1:30 বাজবে তখন ঘন্টা ও ও সরি সরি যখন ঘড়িতে ঘন্টার কাঁটা বাজবে, যখন ঘড়িতে ঘন্টার কাঁটা বাজবে তখন অ্যাকচুয়ালি কটা বাজবে, মানে তখন অ্যাকচুয়ালি ওই ঘন্টা কাঁটাটা কোন দিকে থাকবে, তাহলে এই ডিরেকশনটা আমাকে বলতে হবে। বেশ, তো আমরা কি করলাম যে আমরা যখন নর্থ ইস্ট বলছি, নর্থ কে মানেটা কি হলো যে আমরা 45 ডিগ্রি মুভ করেছি অ্যান্টি ক্লকওয়াইজে, রাইট? তাহলে এইবার অ্যাকচুয়াল যেটা নর্থ ইস্ট আছে, অ্যাকচুয়াল যেটা এই ডিরেকশনটা কি, এটা তো নর্থ ইস্ট, বাট এটাকে অ্যাকচুয়ালি তখন কি বলবো? অবশ্যই ইস্ট বলবো, অবশ্যই ইস্ট বলবো, এবং আলটিমেট আনসার হয়ে যাবে আমাদের পূর্ব। বোঝা গেল কোশ্চেনটা? খুব ভালো, স্ট্যান্ডার্ড কোশ্চেন। যখন ঘড়িতে 12টা বাজে তখন ইয়ার মিনিটে কাঁটাটি উত্তর পূর্ব দিক বরাবর থাকে, তখন যখন আবার ঘড়িতে 1:30 বাজবে তখন ঘন্টার কাঁটা কোন দিক বরাবর থাকবে? তখন ঘন্টা কাঁটা অবভিয়াসলি ইস্ট ডিরেকশনে থাকবে। কেন? কারণ অ্যাকচুয়ালি যেটা নর্থ সেটাকে ওরা বলছে নর্থ ইস্ট, তাহলে অ্যাকচুয়ালি যেটা নর্থ ইস্ট সেটা অ্যাকচুয়ালি ইস্ট হবে, কারণ ঘন্টা আমাদের যে ডিরেকশন গুলো সেগুলো 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করছে। নেক্সট, কিউ এর মা হলো পি এর বোন, কিউ এর মা হলো পি এর বোন। তাহলে এখানে আমরা শুরু করি। কিউ এর মা, কিউ এর মা হচ্ছে কে? পি এর বোন, এবং এম এর কন্যা, এবং এম এর কন্যা মানে কে? এই যে কিউ এর মাটা, কিউ এর মা কে হচ্ছে? এম এর কন্যা। কিউ এর মা কে হচ্ছে? এম এর কন্যা, এবং অবশ্যই পি তার ভাই বা বোনও হতে পারে, মানে এম এর কন্যার ভাই বা বোন, বা বেসিক্যালি এম এর ছেলে বা মেয়ে হতে পারে। এস হলো পি এর কন্যা, এস হলো পি এর কন্যা, এস হলো পি এর কন্যা। বেশ, এবং টি এর বোন, এই এস আবার কি হচ্ছে? টি এর বোন হয়ে যাচ্ছে, এস আবার কি হচ্ছে? টি এর বোন হচ্ছে। তাহলে এম এর সাথে, এম এর সাথে টি এর কি সম্পর্ক? এম এর সাথে টি এর কি সম্পর্ক? ভালো করে বোঝার চেষ্টা করবে। এম এর সাথে টি এর কি সম্পর্ক? তো অবশ্যই দেখো, এম এখানে কোনো জেন্ডার বলছে না, তাই না? আবার টি এরও দেখো কোনো জেন্ডার বলা নেই, কিন্তু আমরা রিলেশনটা কম বেশি এস্টাবলিশ করতেই পারবো। টি এর সাথে পি এর রিলেশন কি আসতে পারে? টি এর বাবা বা মা আসতে পারে। ঠিক, টি এর বাবা বা মা আসতে পারে। ইভেন পি এর সাথে এম এর রিলেশন কি আসবে? বাবা বা মা। ঠিক, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যান্সারটা, টি এর সাথে এম এর যে রিলেশনটা সেটা আসতে পারে কি? বাবা বা মায়ের বাবা বা মা।
তাহলে আমরা চারটে কন্ডিশনস পেতে পারি, বাবার বাবা পেতে পারি, বাবার মাও পেতে পারি, মায়ের বাবা পেতে পারি, মায়ের মাও পেতে পারি। তাহলে এখানে কি কি সম্পর্ক আসতে পারে? ঠাকুরদা বা ঠাকুরমা, এটা একটা হতে পারে বাবার রেসপেক্টে। আর একটা বাংলায় যদি বলি মায়ের বাবা, যেটা বলি সেটাকে বলি কি দাদু, বা মায়ের, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছি, মায়ের বাবাকে দাদু বলছি আর মায়ের মাকে কি বলছি, দিদা বলছি। এইবার ব্যাপারটা কি হলো, ইংলিশ টার্মে তো আর এত কিছু দেবে না, যত রাজ্যের প্রবলেম হয় বাংলাতেই। ইংরেজিতে আইদার বলবে যে গ্র্যান্ড মম অর গ্র্যান্ড ফাদার, তাই না, গ্র্যান্ড মাদার আর গ্র্যান্ড ফাদার। তো এখানে যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটাই অপশন, দাদু বা দিদা, দাদু বা দিদা পাচ্ছি, তো সেটাকেই অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু একটা কি বলবো আইদার অর কন্ডিশন আছে, যে দাদুও হতে পারে দিদাও হতে পারে। বাকিগুলো দেখো, দাদু কনফার্মলি বলতে পারি না, দিদাও কনফার্মলি বলতে পারি না, বাবা তো কোনো চান্সই হবে না। তাহলে অনেকেই হয়তো দাদু অ্যান্সার করে দেবে, সেটা কিন্তু ভুল হবে, কারণ অপশনে আমার দাদু বা দিদা আছে। যদি কোনো কারণে অপশনে দাদু বা দিদা না থাকতো, তাহলে কিন্তু আমরা দাদুটাকে আবার অ্যান্সার করে বেরোতে পারতাম। বোঝা গেল কি কি বললাম? একটু ভালো করে অবজার্ভ করো। দয়ার ভাই হচ্ছে কে? অনিল। দয়ার ভাই হচ্ছে কে? অনিল। ঠিক আছে, যেহেতু দয়ার ভাই তাই তাকে আমি প্লাস দিয়ে রাখলাম। দয়া হলো চন্দ্রার ছেলে, দয়া হলো চন্দ্রার ছেলে, চন্দ্রার ছেলেকে দয়া, তাহলে অবভিয়াসলি অনিলও তার ছেলে। বিমল হলো চন্দ্রার বাবা, বিমল হলো চন্দ্রার বাবা, বিমল হলো চন্দ্রার বাবা। তাহলে অনিল বিমলের কে? এই অনিল, এই যে অনিল, সেই অনিলটা বিমলের কে হচ্ছে? অনিল বিমলের কে? তাহলে দেখো, বিমলের ছেলে বা মেয়ে, চন্দ্রা নামটা সাধারণত মেয়ের হয়, বাট আমি এখানে ছেলে বা মেয়ে বলছি, যেহেতু কোনো জেন্ডার বলে দেয়নি। তাহলে বিমলের ছেলে কে আছে? চন্দ্রা, বা মেয়ে কে আছে? চন্দ্রা। আর মেয়ে মানে ছেলে বা মেয়ের ছেলে হচ্ছে কে? অনিল, তাই তো? তাহলে সেটা কি হয়? বেসিক্যালি নাতি সম্পর্ক হয়। অ্যান্সার করে আসতে পারো, অনিল হচ্ছে বিমলের নাতি। দয়া করে এখানে দাদু অপশনটা করবে না, কেন? কারণ অনিলের সম্বন্ধে জানতে চেয়েছে বিমলের রেসপেক্টে, অনিলের সম্বন্ধে জানতে চেয়েছে বিমলের রেসপেক্টে। নেক্সট, একটি খেলার মাঠে মৈথিলি পূর্ব দিক বরাবর ছুটতে শুরু করলো, ঠিক আছে, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে সে পূর্ব দিকে গেল, এবং 35 মিটার পর সে ডান দিক বরাবর ঘুরে, আচ্ছা 35 মিটার যাওয়ার পরে সে ডান দিক বরাবর ঘুরে 15 মিটার ঘুরলো, আবার ডান দিকে ঘুরে আরো 15 মিটার গেল, ডান দিকে ঘুরে আরো 15 মিটার গেল, বেশ, এবং শেষ করলো। তাহলে এখানে গিয়ে সে স্টপ করে গেছে। সরি, প্রথম অবস্থানে যেতে তাকে কমপক্ষে কত পথ অতিক্রম করতে হবে? প্রথম অবস্থান মানে কি? এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা যেতে তাকে কত ডিস্টেন্স যেতে হবে কমপক্ষে বলেছে। অনেকেই ভাবতেই পারো যে স্যার 15 কিলোমিটার এদিকে এসেছি, এদিকে 15 গেছি, 15 15 30 হয়ে গেল, আর এদিকে 35, 30 আর 35 65 মিটার অ্যান্সার করতেই পারি। কিন্তু অপশনে 65 মিটার থাকলেও ওরা আবার অ্যান্সার করবো না। কেন করবো না? কারণ এখানে বলে দিয়েছে কমপক্ষে। তাহলে আমরা এই ডিস্টেন্সটা নেবো, বা এই এরিয়াল রুটটা নেবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করা যেতেই পারে। দেখো এই পোর্শনটা কত? 15, তাহলে এটাকে বলতেই পারি 15, আর টোটালটা হচ্ছে 35, 35-এর মধ্যে 15 কভার হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল কি 20, তাই তো? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে? 20, এটা কত হচ্ছে? 15, ঠিক? তাহলে 15 আর 20 তোমার যে ট্রিপলেটটা সেটা কত আছে মনে আছে? যদি মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, তুমি এটাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতেই পারো, বাট 15 আর 20 যে ট্রিপলেট সেটা কত হয়? 25। না মনে থাকলে কি করবে? সিম্পলি 5 দিয়ে ভাগ করে দেখো কি হচ্ছে। 5 3 15, 5 1 4 5, 5 3 4 5 কিন্তু আমাদের ট্রিপলেট ছিল। এবার এটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে অবশ্যই আমরা সেই 15 20 25টা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে? 25 হয়ে গেল। তাহলে আমাদের এরিয়াল রুটটা, বা যেটা বেসিক্যালি কমপক্ষে যেতে হবে, সেটা কত? 25 মিটার। বাই দ্য ওয়ে, এই ডিরেকশনটা কত হবে সেটা তোমরা আমাকে সবাই মিলে কমেন্ট সেকশন জানাবে। কি বললাম? যে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, তার প্রথম অবস্থানে যেতে তাকে কমপক্ষে তো 25 মিটার যেতে হচ্ছে, কিন্তু কোন ডিরেকশনে যেতে হচ্ছে, ডিরেকশনটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। কোন ডিরেকশন? ডিস্টেন্সটা তো বলে দিলাম, কোন ডিরেকশনে যেতে হচ্ছে সেটা কমেন্টে বলবে, সেটা কমেন্টে বলবে। বোঝা গেল?
যেখানে স্টপ করলো সেখান থেকে প্রথম অবস্থানে যেতে তাকে কোন ডিরেকশনে যেতে হচ্ছে, 25 মিটার যেতে হচ্ছে বুঝলাম, কিন্তু কোন ডিরেকশনে যেতে হচ্ছে সেটা অবশ্যই আমাকে সবাই মিলে কমেন্টে জানাবে। নেক্সট, রহিম এক্স বিন্দু থেকে ঘুরে কি হচ্ছে 5 কিলোমিটার পশ্চিমে গেল। তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে সে পশ্চিম দিকে মুভ করেছে এবং 5 মিটার গেছে, তাই না, 5 মিটার গেছে, বেশ, এটা হচ্ছে এক্স বিন্দু। তারপর সে বাম দিক ঘোরা মানে অবশ্যই নিচের দিকে নেমে আসবে, সেটা কত হবে 2 কিলোমিটার। আবার বাম দিকে ঘুরে মানে এইদিকে ঘুরে গেল সোজা 7 কিলোমিটার পাই তবে। তাহলে এখানে টোটালে 5 কিলোমিটার রিটার্ন করে মানে প্রথমে স্টার্ট করেছিল, তাহলে আগে 5 মিটার রিটার্ন করবে, তারপরে আরো এক্সট্রা 2 মিটার যাবে। এইটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, 5 আর 2 7 আসবে। এখন এক্স বিন্দু থেকে রহিম কোন দিকে আছে, তাহলে ওই আগের যে কোশ্চেনটা আমি আলটিমেটলি কমেন্টে করতে বললাম সেটারও কাইন্ড অফ এই একই টাইপেরই কোশ্চেন। তাহলে এক্স বিন্দু থেকে সে এখন কোন দিকে আছে, তাহলে এক্স বিন্দু ছিল এইটা, এখন আছে সে এইখানে। তাহলে এটা অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন ডিরেকশন পড়ছে, এটা হচ্ছে ডিরেকশনটা ভালো করে বুঝতে হবে। এটা কি, এটা হচ্ছে আমার ইস্ট ডিরেকশন, এটা কি, এটা হচ্ছে আমার সাউথ ডিরেকশন। তাহলে সাউথ আর ইস্টের মাঝখানে কি হয়, সাউথ ইস্ট। তাহলে আনসার কি হবে, দক্ষিণ পূর্ব। অপশন কি হবে, সি ইজ দ্য রাইট আনসার। আনসার কি হবে, অপশন সি, দক্ষিণ পূর্ব ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পিগ ইজ টু ফ্যারো, তাহলে ডগ ইজ টু কি হবে, পিগ ইজ টু ফ্যারো, পিগের যে বাচ্চা সেটাকে ফ্যারো বলা হয়ে থাকে, তাহলে ডগের যে বাচ্চা সেটাকে কি বলবে, বিচ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ও না, বিচ না, পাপি হবে, দাঁড়াও এক সেকেন্ড। ডগের বাচ্চা, পাপি বীজটাও বোধহয় বলে, ঠিক আছে, আমি এখানে পাপিটা করে রাখলাম। চলো ঠিক আছে, নেক্সট, ওরিয়েল ইজ রিলেটেড টু রুম, তাহলে টেন্ডন ইজ টু কি হবে, ওরিয়েল ইজ টু রুম, তাহলে টেন্ডন ইজ টু কি হবে, ওরিয়েল ইজ টু রুম। ওরিয়েল স্পেলিংটা তো ঠিক আছে আশা করি, ওরিয়েলটা দেখো, এখানে টেন্ডন সাধারণত আমাদের যেটার সঙ্গে যায়, টেন্ডনটা বেসিক্যালি না লিভারের সঙ্গে যাবে। আর এখানে স্পেলিং গুলো ভুল আছে বুঝলে, ভেনিস ভুল আবার কি, ভেন্স, VEINS। টেন্ডন সাধারণত মাসলস এর সঙ্গে রিলেটেড, তাহলে আমরা এটাকেই আনসার করে বেরোবো। নেক্সট, NBRC, তাহলে এটাকে কি বলা যেতে পারে বলো, আচ্ছা আগেরটা যেটা ওই বললাম না ডগ, যেটা সেটাকে অবশ্যই পাপিই করো, ঠিক আছে, পাপি ইজ দ্য রাইট আনসার, চাইল্ড অফ ডগ ইজ কল্ড পাপি। নেক্সট, NBRC যেটা রয়েছে, আমরা কি করবো এই টাইপের কোশ্চেন গুলো, ফার্স্ট এর যে লেটার্স গুলো আছে সেগুলোকে টার্গেট করবো, যেমন ধরো এখানে N রয়েছে, এখানে C রয়েছে, এখানে আচ্ছা এন আর সি মানে কি হচ্ছে তোমার, N কত 14, C কত 3, তাহলে কত কমে গেল, -11 কমেছে। T মানে কত 20, 20 থেকে 11 বাদ দাও, কত হবে 9 মানে কি আছে, আই দিয়ে কি কিছু আছে দেখো তো, এখানে নেই। তাহলে আমাদের এই প্যাটার্নে কিন্তু নিশ্চয়ই হচ্ছে না, অন্য কোনো প্যাটার্নে হতে পারে, দেখা যাক। দেখো ভালো করে, এখানে BRC, এখানে দেখো BRC রয়েছে, তাহলে এক্সট্রা এই যে এনটা রয়েছে সেটাকে একটা কি করেছে, এখানে মাঝখানে একটা এ ঢুকিয়ে দিয়েছে, এবং পজিশনস গুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি আমরা উল্টো দিক থেকে লিখি CR, তাহলে দেখো এখানে পাওয়া যাচ্ছে CR, তাহলে এখানে TYDA যেটা রয়েছে, তাহলে আমরা অবশ্যই DA টা পাবো আগে, তাহলে DA তে লিখে নিলাম, রাজ্য সরকারের DA নয় বাই দ্য ওয়ে। এটা হচ্ছে এখানে যে RC টা রয়েছে সেটা কি করেছে, উল্টো ভাবে CR করেছে, তাহলে এখানে যেটা DA রয়েছে এটাকে উল্টো, এটাকে তাহলে অ্যাকচুয়ালি AD করবে, নট DA, AD করবে। আবার বলছি, এটা দেখো RC রয়েছে, উল্টো ভাবে করেছে কি CR, এখানে কি করেছে DA রয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, AD দিয়ে স্টার্ট নেবে। আচ্ছা, তারপরে একটা জিনিস খেয়াল করো, এখানে লাস্টে রয়েছে B, মানে এই তার আগেরটা, তাহলে ওয়াইটা কি আছে লাস্টে, তাহলে লাস্টে চলে গেল ওয়াই, AD গ্যাপ ওয়াই, এবার গ্যাপে কি বসবে, গ্যাপে অবভিয়াসলি এখানে এক্সট্রা করে কি নিয়েছে, ওয়াই, এ নিয়েছে, তাহলে এখানে এ বসিয়ে দাও, তাহলে ADAY কোথায় আছে, ADAY অপশন বি তে রয়েছে অ্যান্সার, অপশন বি তে রয়েছে অ্যান্সার।
দেখো এখানে সার্কেল, CIRCLE, তাহলে এখানে কি বলেছে, RICELC। দেখো এখানে আমরা অবশ্যই CIR-টাকে ক্রিস ক্রস করতেই পারি, তাই যদি হয় তাহলে এখানেও দেখা যেতে পারে সিটা রয়েছে এখানে, ইটা রয়েছে এখানে, এলটা এখানে চলে এসছে, ক্রিস ক্রস হয়ে গেছে তিনটে তিনটে করে ভেঙে। স্কোয়ারটাকে আমরা কি করতে পারি, SQUARE, তাহলে এখানে ইউটাকে এখানে নিয়ে আসো, এখানে এসটাকে নিয়ে আসো, এখানে কিউটাকে নিয়ে আসো, এখানে এটাকে নিয়ে চলে আসো, এখানে ইটাকে নিয়ে আসো, আর এখানে আরটাকে নিয়ে আসো। আমাদের অ্যান্সারও হয়ে গেল। এটা কি আছে, UQSERA, UQSERA, দেখো তো কোন অপশনে আছে, অপশন সিতে রয়েছে। কোথায় আছে, অপশন সিতে রয়েছে। নেক্সট, 2-এর সাথে 12 হলে 5-এর সাথে কি রিলেশন হবে, 2-এর সাথে 12 হলে 5-এর সাথে কি রিলেশন হবে? তাহলে আমরা এটা নর্মাল রিলেশনই দেখতে পাচ্ছি, 2-এর সাথে 12, আর এখানে তাহলে কত হবে, 5-এর সাথে অবভিয়াসলি এখানে তোমার 6 গুণ আসছে, তাহলে এখানে তোমার 6 গুণই হবে। অপশনে দেখতে হবে, যদি না মেলে তাহলে অন্য প্রসেস দেখতে হবে। 5-6 কত হবে, 30ই হলো, অসুবিধে নেই, এটা একটা পাতি অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে না, এখানে কোনো মাথা খাটানো কোনো দরকারই নেই। আমরা চলে আসলাম নেক্সট কোয়েশ্চেনে, দেখো কি রয়েছে, হাউস, হাউস শব্দটিকে কি করেছে, 68 হিসেবে লেখা হয়েছে, তাহলে ক্যাসেলকে কি লেখা হবে, তো দেখো এখানে কি রয়েছে, হাউস, HOUSE, যদি আমরা লেটার নাম্বারগুলোকে লিখি, তাহলে H মানে 8, O মানে 15, U মানে 21, S মানে 19, E মানে 5, যোগ করে দাও, কত হলো, 8 15 তে 23, 23 আর 21 কত হলো, 44, তাই নয় কি, 44 আর ওইদিকে 24, কত হবে, 44 24 48, আর 20 হয়ে গেল 68। ভেরি গুড, মিলে গেছে। তাহলে ক্যাসেলটা জাস্ট আমরা লিখবো আর ওটাকে যোগ করে দেবো, CASTLE, সি মানে 3, এ মানে 1, এস মানে 19, টি মানে 20, এল মানে 12, ই মানে 5, চটপট যোগ করবো, 12 5 17, 20-তে, আচ্ছা 17 আর এখানে 20 20 40, কত হলো 57, 57 3 কত হলো 60। সুন্দর করে অ্যান্সার করে দাও, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট কি করলাম, প্লেস ভ্যালু গুলোকে বসিয়ে আমরা জাস্ট সাম করে দিলাম, প্লেস ভ্যালু গুলোকে বসিয়ে আমরা জাস্ট যোগ করে দিলাম। নেক্সট, ফিশ ইজ রিলেটেড টু প্লাঙ্কটন, তাহলে ফ্রগ ইজ রিলেটেড টু কি হবে, ফিশ ইজ রিলেটেড টু প্লাঙ্কটন, তাহলে ফ্রগ ইজ রিলেটেড টু কি হবে, ফিশের যে খাদ্য সেটাকে আমরা ওই প্লাঙ্কটন বা প্ল্যাঙ্কটন যেটা বলি, সেটা বেসিক্যালি এটা কাইন্ড অফ উদ্ভিদ, হ্যাঁ, তো সেটা বেসিক্যালি ফিশ এরা খেয়ে থাকে। তাহলে ফ্রগের যে খাদ্য সেটা কি হবে, অবভিয়াসলি ইনসেক্ট, ফ্রগের যে খাদ্য সেটা কি হবে, ইনসেক্ট, পতঙ্গ, তাই নয় কি। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, 4টি সংখ্যা দেওয়া আছে, ভিন্ন সংখ্যাটি নির্বাচন করতে হবে। দেখো এখানে কি রয়েছে, 571, 361, 484, 676। তাহলে এখানে দেখো নাম্বারস গুলো দেখে মনে হতে পারে কি না কি নাম্বার আছে, কিভাবে করব সেটা বুঝতে পারছি না, বাট এটা কিন্তু খুব ইজিলি বোঝা যাবে যদি তোমাদের মিনিমাম স্কোয়ার নাম্বার গুলো যদি একটু মনে থাকে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে 361 কিন্তু আমাদের 19 স্কোয়ার, 484 হচ্ছে আমাদের 22 স্কোয়ার, 676 হচ্ছে আমাদের 26 স্কোয়ার, 571 কিন্তু কোনো রকম কোনো স্কোয়ার নাম্বার নয়, তাহলে ওটাই হয়ে গেল আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদেরকে বারবার করে বলে রাখছি, এক থেকে অন্ততপক্ষে তোমরা 1 থেকে 51 স্কোয়ার মনে রেখো, যদি নিতান্তই খুব সমস্যা হয় তাহলে অন্ততপক্ষে 1 স্কোয়ার থেকে 35 স্কোয়ার, আর সাথে অবশ্যই 51 স্কোয়ারটা একটু মনে রেখো, এটাকে করতেই হবে, কোনো উপায় নেই, বেস্ট হচ্ছে এইটা। যদি অসুবিধা মনে হয় তাহলে 1 থেকে 35 স্কোয়ার এবং সাথে 51 স্কোয়ারটা মনে রেখো। সিমিলারলি 1-এর কিউব থেকে 15-র কিউব, 1-এর কিউব থেকে 15 কিউব নয়, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো 1-এর কিউব থেকে 21 কিউব, ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। যদি নিতান্তই অসুবিধা মনে হয় 1-এর কিউব থেকে 12-র কিউব অন্ততপক্ষে মনে রেখো, সাথে অবশ্যই 21-এর কিউবটা মনে রেখো, কারণ এই যে 21 বললাম এটা কিন্তু অবশ্যই আমাদের ওই তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন গুলোতে লাগে, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখতে হবে, প্রয়োজন হলে নিজেরা একটু পরিশ্রম করো, খাতাতে লেখো, সুন্দর করে দেওয়ালে চিপকাও, দিন রাত উঠতে বসে ওটাকে দেখো, তাহলে দেখো অনেক জিনিস মাথায় আসছে।
পেন টেবিল স্টেশনারি, নাম্বার চিনতে পারবে, নাহলে নাম্বার চেনাটা কিন্তু একটা আর্ট, নাম্বার চেনাটা একটা আর্ট, নাহলে কিন্তু ডিফারেন্স গুলো বেরি করতে পারবে না। পেন টেবিল স্টেশনারি তোমরা দেখতেই পাচ্ছ, পেন হোক এবং দেখো টেবিলটা কিন্তু আমরা কিন্তু টেবিলটাকে কখনো স্টেশনারি বলতে পারি না, টেবিলটাকে আমরা বলতে পারি খুব বেশি হলে ফার্নিচার, টেবিলটাকে কি বলতে পারি, ফার্নিচার। আর পেনটা কিন্তু অবশ্যই আমার স্টেশনারির মধ্যে পড়ছে, পেনটা কি কি হচ্ছে স্টেশনারির মধ্যে পড়ছে, তাহলে এখানে একটা অল কন্ডিশন আসবে, তাই তো, তাহলে অল পেন আর স্টেশনারি, আর এখানে আমরা এটাকে বলতে পারি টেবিল, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি পেন, এটাকে কি বলতে পারি স্টেশনারি, স্টেশনারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জিনিসপত্রগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এইটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রিলেশনস গুলো এস্টাবলিশ করতেই পারি। এইগুলো কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে দিয়েছে, দেবে, আবার দিতেই থাকবে। আমাদের পেইড ব্যাচ কোর্সের পুলিশের তীরন্দাজ ব্যাচ যেটা রয়েছে, কনস্টেবলের ব্যাচ, সেটা তোমরা সকলেই জানো, সেখানে তোমরা জয়েন করতে পারো। যারা যারা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, যারা যারা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের পুলিশের ডাবল স্টার বাহুলি ব্যাচে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা সমস্ত রকম হোয়াটসঅ্যাপ বা কল করলেই তোমরা সমস্ত ডিটেলস গুলো জানতে পেরে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে যে এই যে বললাম গতকালকে রাত্রেই আমাদের কিন্তু একটা খুব সুন্দর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে, সেটার যে এসএলএসটি এবং তার যে গেজেট নোটিফিকেশন, সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো এটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিও। আর সম্ভবত 15ই জুন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 15 জুলাই অব্দি, মানে 1 মাস টাইম দেবে, এইরকম এটা ডেট দেওয়া ছিল। তো যাই হোক, তো সেখানে যারা যারা বিএড আছো, তারা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, কাজে লাগাও। যদি সিলেকশন হবে কি হবে না, বা হলেও কতটা ফ্রুটফুল হবে, বা কতটা মানে নির্ঝঞ্ঝাট ভাবে সেটাকে হবে, বা তার উপরে আর কোনো কেস হবে না, সেটা অবশ্যই বারবার করে বলছি বিচারাধীন। সেটা অবশ্যই তোমাদের কি বলবো, বলা যেতে পারে মানে আলোচনা সাপেক্ষ। বাট একটা সুযোগ পেয়েছো, সেই সুযোগে অন্তত ফর্ম ফিল আপটা করো। এখন তো অন্যান্য পরীক্ষাগুলো তো তোমাদের স্টেটের পরীক্ষাগুলো হচ্ছে না, তো বিএড যারা রয়েছে তারা অবশ্যই টিচিং যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই অ্যাপ্লাই করো। আর যাদের নিতান্তই বিএড নেই, যাদের নিতান্তই বিএড নেই, তারা কি করতে পারো, তারা অন্তত পক্ষে ওই দায়িত্ব নিয়ে কি করবে, ওই গ্রুপ সি আর গ্রুপ ডিটাকে ফিল আপ করবে, দুটোকে ফিল আপ করবে। পরীক্ষা অবশ্যই দুটোকে দেওয়ার চেষ্টা করো, যদি তোমার আলাদা আলাদা দিনে পরীক্ষা তো হয় তো। আদারওয়াইজ যদি একদিনই পরীক্ষা হয়ে যায়, তাহলে তো ভাই যে কোনো একটা পরীক্ষা দেবে, তাই না। আজকে রাত 8টার সময়, আজ রাত 8টার সময় আমরা কিন্তু আমাদের সিআরপি একাডেমিতেই কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি যে ম্যাথসের কোয়েশ্চেন্স গুলো আছে, যে ম্যাথসের কোয়েশ্চেন্স গুলো আছে, সেই ম্যাথসের কোয়েশ্চেন্স গুলো আমি আজকে সলভ করিয়ে দেবো। সেগুলো একটু ভালো করে দেখো, তাহলে দেখবে কোয়েশ্চেন্স গুলো কোন লেভেলে ছিল, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমি তুলে দেবো, ঠিক আছে। তো এখনকার মতো আমরা এখানে শেষ করব, দেখা করবো আবার রাত 8টার সময় সেই ম্যাথসের ক্লাসে। আর ততক্ষণ তোমাদের মধ্যে যারা যারা সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যে বাজার জয়েন করেন, তারা অবশ্যই জয়েন করে নিও। ক্লাসটাকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর ক্লাসের মধ্যে আমি একটা কোয়েশ্চেন করেছি, যে পার্টিকুলার একটা ডিরেকশন জানতে চেয়েছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা সবাই মিলে রেসপন্স করবে। আমি পবন সাহা, তোমাদের ম্যাথোলজি মেন্টর, সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে নিয়মিত করিয়েছি, রেগুলারলি করো, তাহলে তোমরা সমস্ত ডিটেলস গুলো জানতে পেরে যাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।